প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি সংক্ষিপ্তভাবে আবারও আলোচনা করতেছি নগদ প্রদান জাবেদায় কি কি অন্তর্ভুক্ত করতে হবে, কি কি অন্তর্ভুক্ত করা যাবে না। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ যেসব অন্তর্ভুক্ত করতে হবে তা আমি লিখেছি। সকল নগদ ও চেক প্রদান নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। নগদ বাট্টা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, নগদ বাট্টা আবার কি? একটা বিষয় স্পষ্ট করে মনে রাখো, দেনাদার এবং পাওনাদারের টাকা আদায় বা পরিশোধের সময় যে ছাড় দেয়া হয় সেই ছাড়টাই হলো নগদ বাট্টা। একটু কঠিনই মনে হচ্ছে, তাই না? আমরা একটা উদাহরণ প্রয়োগ করলে তোমার কাছে খুবই সহজ মনে হবে। চলো আমরা উদাহরণের সাহায্যে বুঝবো নগদ বাট্টা আবার কি। একজন ব্যক্তির কাছে তুমি 1000 টাকা পাও, সে হলো তোমার দেনাদার। এই ব্যক্তি এখন তোমাকে টাকা পরিশোধ করে দিবে, অর্থাৎ তুমি তার কাছে যে টাকাটা পাও সেই টাকাটা সে এখন দিয়ে দিবে তোমাকে। তোমার খুবই পরিচিত বা তার সাথে তোমার খুবই সুসম্পর্ক রয়েছে। তুমি বললা যে ভাই আপনাকে 1000 টাকা দেয়া লাগবে না, আপনি 100 টাকা কম করে দেন, অর্থাৎ 900 টাকা দেন। তাহলে 1000 টাকা পাও, সে কত টাকা দিবে? 900 টাকা দিবে। 100 টাকা দেবে না, তাকে তুমি ছাড় দিয়ে দিচ্ছ বা মওকুফ করে দিয়েছো। এই 100 টাকাই হলো তোমার নগদ বাট্টা। দেনাদারকে যে টাকাটা আমরা ছাড় দিব সেটা হবে কি? নগদ বাট্টা। আশা করি তোমরা বুঝেছো। এরপর দেখো, এক ব্যক্তি তোমার কাছে 5000 টাকা পায়। কত টাকা পায়? 5000। সে তোমার পাওনাদার, এখন তাকে টাকা পরিশোধ করবা তুমি। সে বলল যে ভাই আপনার 5000 টাকা দেওয়ার দরকার নেই, আপনি 200 টাকা কম করে দেন। 200 টাকা কম দিলে তুমি 4800 টাকা তাকে দিয়ে দিবা। তাহলে 5000-এর জায়গায় তাকে দিচ্ছ কত? 4800 টাকা। কত টাকা কম দিচ্ছ? 200 টাকা কম দিচ্ছ। এই যে 200 টাকা তুমি যে কম দিচ্ছ বা সে তোমাকে 200 টাকা ছাড় দিল, এই 200 টাকাই হলো নগদ বাট্টা। তাহলে এখন তোমরা অবশ্যই স্পষ্টভাবে বুঝেছো দেনাদার এবং পাওনাদারের সময় নগদ বাট্টা সৃষ্টি হয়। তারা যখন টাকা পরিশোধ করে, এক্ষেত্রে যে ছাড়টা তুমি দিবা সেই ছাড়টাই হবে নগদ বাট্টা। তুমি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করে দিবা, পাওনাদার যে তোমাকে ছাড় দিবে সেটাই হবে নগদ বাট্টা। খুবই সহজেই মনে রাখতে পারবা, দেনা পাওনা পরিশোধের সময় যে বাট্টার সৃষ্টি হয় সেটাই হবে নগদ বাট্টা। এরপরও যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা। এরপর দেখো, নগদ প্রদান জাবেদায় যা অন্তর্ভুক্ত করা যাবে না বা অন্তর্ভুক্ত করা লাগবে না সেটা হলো অনগদ লেনদেন। সকল প্রকার অনগদ লেনদেন নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করা যাবে না। নগদ প্রদান জাবেদায় শুধুমাত্র নগদ লেনদেনগুলোই অন্তর্ভুক্ত করতে হয়। এরপর দেখো কারবারি বাট্টা। একটু আগেই তোমরা শিখে আসলা নগদ বাট্টা কি, এখন আবার এখানে দেখা যাচ্ছে কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা হয়তো তোমরা অনেকেই জানো, তারপরও আমি তোমাদের সামনে উপস্থাপন করব কারবারি বাট্টা আবার কি। এখন দেখো, কারবারি বাট্টা হলো ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেয়া হয় সেটাই হলো কারবারি বাট্টা। ক্রয় বিক্রয়ের সময় আবার কি রকম ছাড় দেয়া হয়? তোমরা অনেকেই শহরে গিয়েছো, গিয়ে দেখে থাকবা যে বাটার শোরুমে যে কোনো পণ্যের ছাড় দেয়া হয়, যে 10% ছাড়, 20% ছাড়, 50% ছাড়, বিভিন্ন ছাড় দেয়া থাকে। এই ছাড়টাই হলো বাট্টা। মনে করো তুমি একটা শু ক্রয় করবা 500 টাকা দিয়ে। এখন 500 টাকার একটা শু দেখলা, শুয়ের গায়ে লেখা আছে 500 টাকা।
বিক্রেতা এসে বলল, ভাই এই শুটা যদি আপনি ক্রয় করেন আপনাকে 10% বাট্টা দেয়া হবে, অর্থাৎ 10% টাকা তোমাকে কম দেয়া লাগবে। এই 500 10% চাপলে 50 টাকা হয়, 50 টাকা বাদ দিলে 450 টাকা। এই 500 টাকার জিনিস তুমি 450 টাকা দিয়ে ক্রয় করেছো, 50 টাকা কম দিয়েছো। এই 50 টাকাই হলো কারবারি বাট্টা। ক্রয় করার সময় যে বাট্টা পাওয়া যায় বা ছাড় পাওয়া যায় সেটাও কারবারি বাট্টা। বিক্রয় সময় যে ছাড় দেয়া হয় সেটাও হবে কারবারি বাট্টা। এখন দেখো একটা শার্টের গায়ে লেখা আছে 500 টাকা। কত টাকা লেখা আছে? 500 টাকা। ধরে নাও তুমি দোকানদার, তোমার দোকানে তুমি শার্ট প্যান্ট জামা কাপড় বিক্রি করো, কোনো কাস্টমার তোমার কাছে শার্ট ক্রয় করে নিবে। এখন দেখো শার্ট ক্রয় করতে এসে একটা শার্ট তাদের পছন্দ হয়ে গেল, সেই শার্টটার গায়ে লেখা আছে 500 টাকা। এখন ক্রেতা তোমাকে জিজ্ঞাসা করলো যে ভাই এই শার্টটা কত হলে আপনি বিক্রি করবেন, এক দাম বলে দেন। তুমি তাদেরকে বললা যে ভাই সর্বোচ্চ 50 টাকা কম রাখতে পারবো। কত টাকা কম রাখতে পারবা? 50 টাকা কম রাখতে পারবা। 500 টাকা থেকে 50 টাকা কম রাখলে হয় 450 টাকা। এখানে দেখো 500 টাকার জিনিস তুমি 450 টাকা বিক্রি করলা, তাদেরকে 50 টাকা ছাড় দিলা। এই ছাড়টাই হলো কারবারি বাট্টা। সহজভাবে মনে রাখবা, ক্রয় বিক্রয়ের সময় যে ছাড়টা দেয়া হয় সেটাই হবে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা নগদ প্রদান এবং প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর দেখো কন্ট্রা এন্ট্রি। তোমরা জানো একই লেনদেনে নগদ এবং ব্যাংক, একটা ডেবিট থাকবে আর একটা ক্রেডিট থাকবে। এরকম যদি হয় তাহলে ওই লেনদেনটা হবে কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি নগদ প্রদান এবং প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় না। কন্ট্রা এন্ট্রি সম্পর্কে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা মিস করেছো আমার গত ক্লাসটা দেখবা, আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে আছে, ওখানে তোমরা খুঁজে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। এরপর আমার এই ক্লাসটি দেখো, তাহলে নগদ প্রদান জাবেদা প্রস্তুত তোমাদের কাছে 100% ইজি হবে। খুবই সহজে তোমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দিনাজপুর বোর্ড 2016 সালের 4 নং প্রশ্নটি দেখব। আমি আবারও বলছি, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 2য় খণ্ডের শেষের দিকে বোর্ডের প্রশ্ন দেখতে পাবা। এই বোর্ডের প্রশ্নে দিনাজপুর বোর্ড 2016 সালের 4 নম্বর প্রশ্নটি তোমরা দেখো। 4 নম্বর প্রশ্নটিতে গ নম্বরে তোমার কাছে জানতে চাচ্ছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো 4 নাম্বার। তুমি যদি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো 4 নাম্বার খুবই সহজেই অর্জন করতে পারবা। অর্থাৎ ভালো করে শিখলেই তো পরীক্ষায় 4 পেয়ে যাবা, অল্প একটু পরিশ্রম করলেই তোমরা 4 পেয়ে যাচ্ছ। এক্ষেত্রে আমি বলবো এই দুইটা ক্লাস, অর্থাৎ নগদ প্রদান জাবেদার 2টা ক্লাস, আগের একটা ক্লাস আজকের ক্লাস, এই 2টা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে বারবার দেখো তাহলে নগদ প্রদান জাবেদা তোমরা খুব সহজেই প্রস্তুত করতে পারবা। এখন দেখো 4 নম্বর প্রশ্নে জানতে চাচ্ছে জনাব আমিনুল ইসলাম বুলবুলের হিসাব বই থেকে কিছু সংখ্যক লেনদেন নিম্নে উপস্থাপন করা হলো। এখানে কিছু লেনদেন দেয়া আছে, তোমরা অবশ্যই দেখতে পাবা বই খুললে। 2015 সালের মে মাসের 1 তারিখে নগদ উদ্বৃত্ত 26,500 টাকা এবং ব্যাংক জমা 90,000 টাকা। 1 তারিখের লেনদেনটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে উদ্বৃত্তের কথা বলা আছে, এই টাকাটা পাওয়াও যায় নাই, প্রদানও করা হয় নাই, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানেই রয়েছে, এই কারণে এটা হলো উদ্বৃত্ত। আর কোনো প্রকার উদ্বৃত্ত নগদ প্রদান এবং প্রাপ্তি জাবেদায় আসবে না। ভালো করে মনে রাখো, কোনো উদ্বৃত্ত নগদ প্রদান এবং প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করা যাবে না। এরপরে দেখো 7 তারিখের লেনদেন
20,000 টাকার পণ্য 5% বাট্টায় নগদে ক্রয় করা হলো। তাহলে পণ্য হলো 20,000 টাকা, তাহলে কত পার্সেন্ট বাট্টা? 5% বাট্টা। 20,000-এর 5% হবে 1,000 টাকা। তোমরা ক্যালকুলেটরে কিভাবে করবা আমি দেখাচ্ছি আবারও। ক্যালকুলেটরে প্রথমে 20,000 লিখবা, তারপর গুণ চিহ্ন দিবা, তারপর 5 লিখবা। পার্সেন্টেজের জন্য একটা বাটন আছে, এই বাটনে চাপ দিবা, চাপ দিলেই 1,000 টাকা আসবে। অর্থাৎ 20,000-এর 5% চাপলে 1,000 টাকা হবে। এই 1,000 টাকাই হলো বাট্টা। তাহলে তোমার কত টাকা দেয়া লাগতেছে? 19,000 টাকা। 20,000 টাকার জিনিস 1,000 টাকা ছাড়ে ক্রয় করেছো, 19,000 টাকা তোমার নগদ টাকা প্রদান করতে হয়েছে। তাহলে এটা ক্রয়ের সময় বাট্টা পাওয়া গিয়েছে। তাহলে ক্রয়ের সময় যে বাট্টা হয় সেটা হলো কারবারি বাট্টা। আর এই কারবারি বাট্টাগুলা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয় না। অর্থাৎ এই 1,000 টাকা তোমাকে অন্তর্ভুক্ত করা লাগবে না, কেননা এটা হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টার টাকাটা নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে ক্রয় বাবদ আমার কিন্তু নগদ টাকা চলে গেল। তাহলে এখানে আমি সাইড দিয়ে ক্রয় হিসাব লিখলাম। তাহলে ক্রয় বাবদ তোমার নগদ টাকা চলে গিয়েছে। যে যে খাতে তোমার নগদ টাকা চলে যাবে সেই সেই খাতগুলা এখানে আইডেন্টিফাই করবা। তারপর আমরা নগদ প্রদান জাবেদার কলাম প্রস্তুত করব। আগে যদি তুমি আইডেন্টিফাই করে নাও তাহলে কলাম প্রস্তুত করা তোমার জন্য খুবই ইজি হবে। তুমি যদি আগে আইডেন্টিফাই না করে খাতায় যদি কলাম প্রস্তুত করো তাহলে সেক্ষেত্রে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা 90%। সো আগেই তোমরা আইডেন্টিফাই করে নিবা কোন কোন খাতে তোমার নগদ টাকা চলে গিয়েছে। এখন দেখো 7 তারিখের একটা লেনদেন আছে, ব্যাংক থেকে উত্তোলন 3,000 টাকা। 3,000 টাকা আমরা ব্যাংক থেকে উত্তোলন করেছি। এখানে মালিক উত্তোলন করেছে কিনা, ব্যবসায় প্রতিষ্ঠান উত্তোলন করেছে কিনা এ বিষয়ে কোনো কিছুই বলা নেই, শুধু বলা আছে ব্যাংক থেকে 3,000 টাকা উত্তোলন করা হয়েছে। এখানে দেখো যদি এরকম বলা থাকে শুধু ব্যাংক থেকে 3,000 টাকা উত্তোলন করা হয় তাহলে এটা হলো অফিস প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন। অফিস প্রয়োজনে যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় তাহলে এটা নগদ প্রদান জাবেদায় আসবে না। কেন আসবে না? এটা হলো কন্ট্রা এন্ট্রি লেনদেন। তোমরা জানো কন্ট্রা এন্ট্রিগুলা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে কন্ট্রা এন্ট্রি কি? একই লেনদেনে যদি নগদান হিসাব এবং ব্যাংক হিসাব থাকে তাহলে সেটা হবে কন্ট্রা এন্ট্রি। যেহেতু আমি ব্যাংক থেকে 3,000 টাকা উঠাইছি তার মানে ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই কারণে নগদান হিসাব ডেবিট। ব্যাংকে গচ্ছিত টাকা কমে গিয়েছে, ব্যাংকের টাকা কমে গেলে কোনো সম্পদ যদি কমে যায় ওই সম্পদটাকে ক্রেডিট করতে হয়, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো একই লেনদেনে নগদান হিসাবও আছে, ব্যাংক হিসাবও আছে, একটা ডেবিট সাইডে আছে আর একটা ক্রেডিট সাইডে আছে। এরকম যদি হয় তাহলে ওই লেনদেনটা হবে কন্ট্রা এন্ট্রি। এই কন্ট্রা এন্ট্রি হওয়ার কারণেই এটা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করা যাবে না। তোমরা জানো নগদ প্রদান জাবেদায় এবং প্রাপ্তি জাবেদায় কন্ট্রা এন্ট্রি অন্তর্ভুক্ত করা হয় না। এরপর 9 তারিখ দেখো 61 নং চেক দ্বারা 1,500 টাকা বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করা হয়েছে। চেক নাম্বার হলো 61, কত টাকা? 1,500 টাকা বিজ্ঞাপন বাবদ প্রদান করা হয়েছে। চেক নাম্বার কোনো ফ্যাক্টর না, চেক নাম্বার না লিখলেও চলবে, কিন্তু এই 1,500 টাকাই হলো বড় ফ্যাক্টর। এই 1,500 টাকাই তোমাকে কি করতে হবে? নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। এখন দেখো এই টাকাটা তুমি বিজ্ঞাপন বাবদ প্রদান করেছো, যেহেতু তুমি টাকাটা প্রদান করেছো এই কারণে নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে বিজ্ঞাপন বাবদ আমরা নগদ টাকা প্রদান করেছি, তাহলে এখানে আমি বিজ্ঞাপন লিখব। এরপর 10 তারিখে দেখো রফিকের নিকট থেকে 2/10 N/30 শর্তে 8,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এখানে একটা শর্ত দেয়া আছে 2/10 N/30।
এই শর্তটা খুবই মনোযোগ সহকারে দেখো, এটা যদি না বুঝো তাহলে অঙ্ক করা কিন্তু সম্ভব হবে না। তাহলে এখানে দেখো 2/10 অর্থাৎ 10 দিনের মধ্যে, এটা হলো দিন, এটা হলো বাট্টার হার, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে বা ছাড় দেবে। 10 দিনের মধ্যে পরিশোধ করলে কত পার্সেন্ট বাট্টা? 2% বাট্টা পাওয়া যাবে। আর অবশ্যই অবশ্যই 30 দিনের মধ্যে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, 10 দিনের মধ্যে ওই টাকাটা পরিশোধ করলে 2% বাট্টা পাবো। আর অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। যেহেতু এটা ভবিষ্যতে আমার টাকাটা পরিশোধ করতে হবে, তার কাছে আমি ধারে পণ্য ক্রয় করেছি, তার মানে ধারে সংগঠিত হয়েছে। এই ধারে লেনদেন বা অনগদ লেনদেনগুলা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হয় না, এই কারণে আমরা এটা অন্তর্ভুক্ত করব না। এরপর দেখো 12 তারিখ আকরাম খানের পাওনা 1800 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1750 টাকা দেয়া হলো। সে আমার কাছে পায় 1800 টাকা আর আমি তাকে দিয়েছি 1750 টাকা। তাহলে কত টাকা কম দিয়েছি? 50 টাকা কম দিয়েছি। পাওনাদার আমার কাছে পায় 1800 টাকা, 1800 টাকার জায়গায় আমি 1750 টাকা দিয়েছি, 50 টাকা ছাড় পেয়েছি, অর্থাৎ বাট্টা পেয়েছি। তোমরা জানো দেনাদার এবং পাওনাদারের টাকা পরিশোধ করার সময় যে বাট্টা সৃষ্টি হয় সেটাই হলো নগদ বাট্টা। তার মানে এটা নগদ বাট্টাই 50 টাকা। আর নগদ বাট্টা নগদ প্রদান এবং প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে নগদ বাট্টাও একটা খাত পাইলাম, আমি এটা লিখব, বা শুধু বাট্টা লিখলেও হবে, নগদ কথাটা না লিখলেও চলবে। এরপর দেখো 15 তারিখ দুর্জয়কে 5% বাট্টা মঞ্জুর করে তার নিকট থেকে 2850 টাকার চেক পাওয়া গেল, অর্থাৎ টাকা পাইছে, টাকা কিন্তু প্রদান করে নাই। আমরা কি জাবেদা প্রস্তুত করতেছি? প্রদান জাবেদা প্রস্তুত করতেছি। প্রদান জাবেদায় প্রাপ্তির টাকাটা অন্তর্ভুক্ত হয় না। এরপর দেখো রফিকের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হলো, 18 তারিখে পরিশোধ করেছে। রফিকের কাছ থেকে আমরা 10 তারিখে ক্রয় করেছি 2/10/30 শর্তে 8000 টাকার পণ্য আমরা ক্রয় করেছি। 18 তারিখে এই টাকাটা আমরা পরিশোধ করব। এখন এটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। আমি 10 তারিখে 8000 টাকার পণ্য ক্রয় করেছি, 18 তারিখে এই টাকাটা পরিশোধ করেছি। 10 তারিখে আমার একটা শর্ত ছিল, 10 দিনের মধ্যে, অর্থাৎ যে দিনে লেনদেনটা সংগঠিত হবে ওই দিন থেকে 10 দিনের মধ্যে যদি আমি টাকা পরিশোধ করি তাহলে 2% বাট্টা আমি পাবো। তাহলে 10 আর 18, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ 9তম দিনে গিয়ে আমি টাকাটা কিন্তু পরিশোধ করতেছি, অর্থাৎ 10 দিনের মধ্যেই কিন্তু আমি টাকা পরিশোধ করতেছি। তার মানে এই 2% বাট্টা আমি পাবো টাকা পরিশোধ করার সময়। তাহলে টাকা পরিশোধ করব কত? 8000। 8000 টাকায় আমি যদি পরিশোধ করি 10 দিনের ভিতরে 2% বাট্টা পাবো, অর্থাৎ এখান থেকে 2% বাট্টা তোমাকে বাদ দিতে হবে। 8000-এর 2% বাট্টা আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। 8000 গুণন 2%, 160 টাকা হয়। 160 টাকা বাট্টা আমি পেয়েছি, 160 টাকা বাদ দিব। 8000 থেকে 160 টাকা এখন বাদ দেই, 7840 টাকা। 7840
টাকা। 8,000-এর জায়গায় এখন তাকে আমাকে দেয়া লাগবে 7,840 টাকা, অর্থাৎ 160 টাকা আমি ছাড় পেয়েছি। এই ছাড়টাই হলো নগদ বার্তা। আর নগদ বার্তা অবশ্যই নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। এখানে দেখো আগেই আমি একটা বার্তা লিখেছি, তার মানে বার্তা 2টা কলাম করার প্রয়োজন হবে না, একটা কলাম করলেই যথেষ্ট। কিন্তু টাকাটা আমি কাকে দিয়েছি? পাওনাদারকে দিয়েছি। এখানে কিন্তু পাওনাদার আমি লিখি নাই, পাওনাদার নতুন একটা খাত আমি পেয়েছি, এই কারণে পাওনাদার হিসাব লিখব। এরপর দেখো 28 তারিখ বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো 300 টাকা। তুমি জাস্ট পণ্য বিতরণ করেছো, টাকা কিন্তু প্রদান করোনি। যেহেতু এটা নগদ টাকা রিলেটেড না, এই কারণে এটা নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত হবে না। আশা করি তোমরা বুঝেছো। এরপর আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। নগদ প্রদান জাবেদা তৈরি করো। এখন দেখো নগদ প্রদান জাবেদায় সবসময় কিন্তু নগদ টাকা প্রদান করা হয়, তার মানে নগদান হিসাবেরও একটা খাত এখানে থাকে। তাহলে কতটা এখানে খাত আছে? ক্রয় হিসাব, বিজ্ঞাপন, বার্তা, পাওনাদার, নগদান হিসাব। 1 2 3 4 5, অর্থাৎ নগদ প্রদান জাবেদায় আমরা 5টা কলাম করব। এই কলাম করার সুবিধার জন্য আমি খাতগুলো লিখেছি কোন খাতে আমার টাকা চলে গিয়েছে। এটা যদি তোমরা করো, আগেই আইডেন্টিফাই করে নাও, তাহলে নগদ প্রদান জাবেদার কলাম প্রস্তুত করা তোমাদের জন্য খুবই ইজি হবে। আর যদি আইডেন্টিফাই না করতে পারো তাহলে একটু কষ্ট হবে। সো আগে থেকেই তোমরা সিদ্ধান্ত নিবা কতটা কলাম করবা। যদি আগে থেকেই সিদ্ধান্ত নাও, তোমরা জানো পূর্ব পরিকল্পিত কাজগুলা অনেক সুন্দর হয়। এই কারণে আমি যখন লেনদেনগুলো করেছি তখন কিন্তু এই খাতগুলা এখানে আমি লিখেছি। আমার কয়টা খাত আছে? 5টা খাত আছে। নগদ প্রদান জাবেদায় আমার 5টা কলাম করব। এখন তোমরা মনোযোগ সহকারে কলামটা আমি কিভাবে প্রস্তুত করি সেটা দেখো। প্রথমেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। আমার প্রতিষ্ঠানের নাম হলো জনাব আমিনুল ইসলাম বুলবুল। এখানে তারিখ লেখার প্রয়োজন নেই, কেননা ছকের মধ্যে একটা তারিখের কলাম থাকবে। এখানে জাস্ট লিখতে হবে প্রদান জাবেদা। এটা হলো তারিখ। আমরা যেহেতু 5টা কলাম করব, এটাকে 5 ভাগে বিভক্ত করব। দেখো 5টা ভাগ হয়ে গেছে। যেহেতু আমি 5টা কলাম করব, তাহলে আমার জন্য খুবই সহজ হলো অঙ্কন করা। যদি আমি আগে থেকেই আইডেন্টিফাই না করে নেই তাহলে কিন্তু থতমত খেয়ে যেতে হবে, 4টা দিব না 5টা দিব না 6টা দিব, সেক্ষেত্রে একটু কাটাকাটি হতে পারে। এই কারণে আগেই তোমরা হিসাব খাতগুলা চিহ্নিত করবা। তাহলে এখানে আমাকে লিখতে হবে তারিখ, ডেবিট হিসাব খাত, এখানে লিখবা সূত্র। আমরা কি পেয়েছি? ক্রয় হিসাব পেয়েছি, পাওনাদার হিসাব পেয়েছি, এটা ডেবিট লিখতে হবে। বিজ্ঞাপন বাবদ পেয়েছি, বার্তা আছে, দেখো দেনা পাওনা পরিশোধ করার সময় বার্তা, বিশেষ করে পাওনাদারকে টাকা যখন আমরা পরিশোধ করব সেটা প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। টাকা পরিশোধ করার সময় প্রাপ্ত বার্তা হয়,
আর বারটা পাওয়া গেলে বারটার টাকাটা ক্রেডিট করতে হয়, আর নগদ টাকা যদি চলে যায় নগদান হিসাব ক্রেডিট করতে হয়। তাহলে আমি যে খাতগুলো লিখেছি সেটা আগেই আমি নির্ণয় করে নিয়েছি, এই কারণে আর বলার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে প্রথমে সাল লিখতে হবে 2015 সাল মে মাসের 4 তারিখ। 20,000 টাকার পণ্য 5% বাট্টায় ক্রয় করা হয়েছে। এটার 5% হবে 1,000 টাকা, অর্থাৎ 19,000 টাকা দিয়ে আমি পণ্য ক্রয় করেছি। আর ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা হয় সেটা হলো কারবারি বাট্টা, এটা অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয় না। তাহলে তোমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে গিয়েছে 19,000 টাকা। এখন কিভাবে তুমি এটা নগদ প্রদান জাবেদায় প্রস্তুত করবা সেটা আমি লিখি। ফার্স্ট এটার আগে জাবেদা করে নিবা। ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় আর নগদান হিসাব ক্রেডিট হয়। এখন দেখো ক্রয় হিসাব কি আছে, ডেবিট সাইডে আছে। এই যে এখানে দেখো ক্রয় হিসাব ডেবিট আছে, তাহলে কত টাকা, 19,000 টাকা। 19,000 টাকা লিখলাম। এখানে তোমার কি জানতে চাচ্ছে, ডেবিট হিসাব খাত, তার মানে ডেবিট হিসাবে কি আছে, ক্রয় হিসাব, এখানে লিখতে হবে ক্রয় হিসাব। নগদান হিসাব ক্রেডিট আছে, এখানে দেখো নগদান হিসাব ক্রেডিটের একটা কলাম আছে, ঠিক এই সোজায় 19,000 টাকা নগদান হিসাব ক্রেডিট করে দাও। তারপর 9 তারিখে 1500 টাকা বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হয়েছে। তাহলে এটা জাবেদা আগে করে নাও। বিজ্ঞাপন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারিখ হলো 9, ডেবিট হিসাব খাত হলো বিজ্ঞাপন। 1500 টাকা, এখানে দেখো বিজ্ঞাপন হিসাব ডেবিট দেখতে পাচ্ছ, এখানে 1500 টাকা লিখলাম। নগদান হিসাব ক্রেডিট ঠিক এই সোজায় এই নগদান হিসাব ক্রেডিটের কলামে 1500 টাকা লেখো। এরপর দেখো 12 তারিখ আকরাম খানের পাওনা 1800 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 1750 টাকা প্রদান করা হলো। তাহলে এটার জাবেদা আগে লিখতে হবে। তাহলে পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করেছো, কোনো দায় যদি কমে যায় ওই দায়টাকে ডেবিট করতে হয়, আর উনি আমাদেরকে ছাড় দিয়েছে, বারটা পেয়েছি, এই কারণে বারটা হিসাব ক্রেডিট করতে হবে। নগদ টাকা দেয়া হয়েছে, নগদান হিসাব ক্রেডিট করতে হবে। সে আমাদের কাছে টাকা পায় 1800 টাকা, অর্থাৎ পুরো 1800 টাকাই আমার পাওনাদার পরিশোধ হয়ে যাবে। 50 টাকা ছাড় পেয়েছি, বারটা পেয়েছি, এই কারণে বারটা হিসাব ক্রেডিট করেছি। আর নগদ টাকা দিয়েছি 1750 টাকা, এই কারণে নগদান হিসাব ক্রেডিট করেছি 1750 টাকা। যখন লেনদেনটা লিপিবদ্ধ করবা তখন ডেবিট হিসাব খাতটা দেখো পাওনাদার আছে, এখানে যে পাওনাদার হিসাব লিখতে হবে। তারপর পাওনাদারের কত টাকা আছে, 1800 টাকা আছে। এখানে দেখো পাওনাদারের একটা কলাম আছে ডেবিট 1800 টাকা, এই কলামে বসাই দিবা। এরপর বারটা ক্রেডিট আছে, এখানে দেখো বারটা ক্রেডিটের কলাম আছে 50 টাকা, এখানে বসাই দিবা। নগদান হিসাব ক্রেডিট আছে, নগদান হিসাবের ক্রেডিটে 1750 টাকা হিসাবভুক্ত করবা। এরপর আছে শিক্ষার্থীবৃন্দ, আমাদের আর কোনো লেনদেন নেই নগদ প্রদান জাবেদায় অন্তর্ভুক্ত করার মতো। এখন এটার ব্যালেন্স করতে হবে, অর্থাৎ ডেবিটগুলো যোগ করতে হবে, ক্রেডিটগুলো যোগ করতে হবে। ডেবিট এবং ক্রেডিট যদি সমান হয় তাহলে অঙ্ক হবে, আর যদি সমান না হয় তাহলে অঙ্ক ভুল হবে। এক্ষেত্রে দেখো 19,000 টাকা, এই কলামের যোগফল 1800 টাকা, এই কলামের যোগফল 1500 টাকা। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিবা এইভাবে, এই তিনটা এখন যোগ করো। 19,000 যোগ 1800 যোগ 1500, 22,300 টাকা হয়। এখন ক্রেডিট সাইডের যোগফল আমরা করব। এই কলামে আছে 50 টাকা, $22,250 টাকা। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা যোগ করব। 23,000
22,300 টাকা। দেখো ডেবিট এবং ক্রেডিট টাকা মিলে গিয়েছে, তার মানে আমার অঙ্কটা হয়েছে। শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যাদের এই অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবা, আমি তোমাদের যথাযথভাবে রিপ্লাই দিব। ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য।